হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং টু অল। আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করছি তড়িৎ চুম্বকত্ব। এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 5। চলো তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 41 কি বলা হয়েছে? চিত্রে প্রদর্শিত এবিসি তড়িৎবাহী তারটির মধ্য দিয়ে আই প্রবাহমাত্রা পাঠালে ওতে চৌম্বক ক্ষেত্রের মান হবে অপশন এ 3 মিউ নট আই পাই বাই 4a, মিউ নট আই বাই 1 প্লাস পাই বাই 4 পাই এ, অপশন সি মিউ নট 3 মিউ নট আই বাই 4a, অপশন ডি মিউ নট আই বাই 4 পাই এ। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে, সেখান থেকে আমাদের ও বিন্দু অর্থাৎ কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে। কোশ্চেন নম্বর 41। আগে আমরা চিত্রটা অঙ্কন করছি। কি দেওয়া আছে? এইরকম একটা গোলাকার অংশের পার্ট, ওকে। আর এই যে খালি অংশটা, সেটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি। আর আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে এইভাবে। এইখানে নাম দেওয়া হয়েছে পি, এটা এ, এটা সি, এটা বি, এটা সি, ওকে। এ বি সি। আর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হলো এ। এবারে আমরা জানি একটা যে বৃত্ত, সেটা টোটাল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি, ওকে। তাহলে এই যে 90 ডিগ্রি, এই অংশটা টোটাল বৃত্তের কত অংশ, আগে আমরা সেইটা বের করে নেব। তাহলেই আমরা ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বের করতে পারবো। তাহলে 360 ডিগ্রি সমান সমান এক অংশ, তাই না? 1 ডিগ্রি সমান সমান কত হবে? 1/360। 90 ডিগ্রি সমান সমান কত হবে? 90 ডিগ্রি বাই 360। এটাকে কেটে দিলে 1/4 অংশ। তাহলে এইটুকু পার্ট হলো 1/4। তাহলে বাকি পার্টটা কতটা হবে? সেটা হবে 3/4। তাহলে তো এক অংশ হয়ে যাবে। 3/4 প্লাস 1/4 ইজিক্যাল টু 3 প্লাস 1/4 সমান সমান 4/4 ইজিক্যাল টু এক অংশ, ওকে। তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের 3/4। এইবার আমরা কোনো গোলকের মধ্য দিয়ে, কোনো বৃত্তাকার অংশের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তার কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় জানি, তাই না? লিখব যে আমরা জানি কোনো বৃত্তপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? মিউ নট আই বাই 2r, ওকে। তাহলে এইখানে আছে 3/4 অংশ। অতএব কোনো বৃত্তের 3/4 অংশের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? 3/4 ইন্টু এইটা মিউ নট আই বাই 2। এবার এখানে ব্যাসার্ধ কত দেওয়া হয়েছে? এ। তাহলে উত্তর হলো 3 মিউ নট আই বাই 8a। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সি। এই গেল আমাদের 41। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 42। কী বলা হয়েছে? 1 এম্পিয়ার তড়িৎবাহী একটি অসীম সরলরৈখিক পরিবাহী তার থেকে 1 মিটার দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট বাই 2 পাই, মিউ নট বাই 4 পাই, মিউ নট 4 মিউ নট বাই পাই, মিউ নট পাই বাই 2। আচ্ছা, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে অসীম দৈর্ঘ্যের তারের যে রাশিমালা, সেটা ব্যবহার করলে সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম।
কোশ্চেন নম্বর 42। তাহলে আমরা কি জানি যে অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু μ0 বাই 4π2I/r। আমাদের এখানে আই কত দেওয়া হয়েছে, আই 1 এম্পিয়ার, আর আর কত দেওয়া আছে 1 মিটার। এটা এখানে বসাবো, এটা এখানে বসাবো। μ0 বাই 4π ইন্টু 2, আই এর মান বসাবো 1, আর এর মান বসাবো 1, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, থাকলো 2। তাহলে উত্তর হচ্ছে μ0 বাই 2π। কোন অপশানে আছে μ0 বাই 2π? এটা আছে অপশান এ। এই গেল আমাদের 42। এরপরে আমরা চলে যাব 43। কি বলা হয়েছে? আচ্ছা, 42 এর একটা অনুরূপ দেওয়া আছে। একটি দীর্ঘ রুজু পরিবাহী তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে 10 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান হবে। চারটা অপশন দেওয়া আছে, 2 × 10⁻5 ওয়েবার মিটার -2, 10⁻5 ওয়েবার মিটার -2, 7 × 10⁻5 ওয়েবার মিটার -2, 3 × 10⁻5 ওয়েবার মিটার -2। একই অঙ্ক। তো আমরা তো ফর্মুলাটা দেখিয়ে নিলাম, এবার করছি তাহলে অনুরূপ। B ইজিক্যাল টু μ0 বাই 4π2I/r। এইবারে আমাদের আই কত দেওয়া আছে বলো, 5 এম্পিয়ার, আই 5 এম্পিয়ার। আর কত, আর হচ্ছে 10 সেন্টিমিটার। সেন্টিমিটার কাজ চলবে না, 10 × 10⁻²। মিটার করলাম, তাহলে এখানে থাকছে 10⁻1। এরপরে এটা মানে দেওয়া আছে, তাই সবগুলো ভ্যালু বসাতে হবে। আগে যেমন μ0 এর ভ্যালু বসাতে হয়নি। μ0 সমান কত, 4π × 10⁻7, 2 × I এর মান 5, 4π, আর এর মান 10⁻1, 10⁻1 মিটার। এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে 10 × এটা চলে যাবে উপরে, মানে হয়ে যাবে পজিটিভ, তাহলে 10⁻6, আরেকটা মাইনাস কমে যাবে, 10⁻5 টেসলা। কোন অপশানে আছে? ওয়েবার মিটার -2 দিয়ে দেওয়া আছে, ওয়েবার মিটার -2 বা টেসলা একই হয়। এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 42-এর অনুরূপ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 43। কী বলা হয়েছে? একটি চৌম্বক ক্ষেত্রে একটি আয়তকণার বৃত্তপথের ব্যাসার্ধ কী হবে? কণাটির গতিশক্তির সমানুপাতিক, কণাটির আধানের সমানুপাতিক, কণাটির ভরবেগের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক। সিম্পল থিওরিটিক কোশ্চেন। আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্রে ভি বেগে আয়তকণা লম্বভাবে প্রবেশ করে তার বৃত্তপথের যে ব্যাসার্ধ, এর রাশিমালাটা মনে রাখতে পারি, একদম ডাইরেক্ট এই অঙ্কটা সমাধান করতে পারবো। সেই বৃত্তপথের ব্যাসার্ধ কী হয় স্যার? আর ইজিক্যাল টু mv/qb, তাই না? কোশ্চেন নম্বর 43। আমরা জানি আর বৃত্তপথের যে ব্যাসার্ধ সেটা হয় mv/qb। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আর কার উপর সমানুপাতিক, সেটা হবে ভর বেগের সমানুপাতিক, গতিশক্তির সমানুপাতিক নয়, আধানের সমানুপাতিক নয়, আধানের তো ব্যস্তানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের ব্যস্তানুপাতিক বলা হয়েছে সমানুপাতিক, তাহলে উত্তর হবে অপশান সি, কণাটির ভর বেগ। এমভি বলতে ভর বেগকে বোঝায়। তাহলে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ মানে আর সমানুপাতিক এমভি, অতএব আর সমানুপাতিক ভর বেগ। উত্তর হলো অপশান সি। এরপর 44 কি বলা হয়েছে? দুটি তড়িৎবাহী কুণ্ডলী এক্স ও ওয়াইয়ের ব্যাসের অনুপাত 1:2, তড়িৎবাহী তার তড়িৎ প্রবাহের 1:4 হলে, তড়িৎ প্রবাহ 1:4 হলে ওদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত হবে 4:1, 1:4, 2:1, 1:2। আচ্ছা, আমরা জানি কোনো তারের জন্য যদি ব্যাসের অনুপাত 1:2 হয়, ব্যাসার্ধের অনুপাতও 1:2ই হবে। তড়িৎ প্রবাহের অনুপাত দেওয়া হয়েছে এবং চৌম্বক ক্ষেত্রের মান আমাদের বের করতে হবে। তো কোনো কুণ্ডলীর জন্য যে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, তার রাশিমালা আমরা জানি কি হয়, বি ইজিক্যাল টু μ0I/r।
2r। ওকে, অতএব আমরা লিখব যে মিউ নট বাই 2, এটা তো কনস্ট্যান্ট, b1 বাই b2 ইজিক্যাল টু কী হবে, i1 বাই r1 ইন্টু r2 বাই i2। নিচের ভগ্নাংশ উল্টে গেল, তাই না? মানে এখান থেকে আমরা এরকম লিখতে পারি সমানুপাতি i বাই r, বি সমানুপাতি i বাই r, অতএব b1 বাই b2 i1 বাই r1 ইন্টু r2 বাই i2, যেহেতু এটা নিচে আছে। এবার আমাদের অনুপাতগুলো কি দেওয়া আছে, যে i1 বাই i2 সেটা আছে 1:4, তাই না? 1:4। আর যেটা দেওয়া আছে ব্যাস, তার মানে ব্যাসার্ধ এক্স বাই ওয়াই, সেটা দেওয়া আছে 1:2। আমাদের করতে হবে ওয়াই বাই এক্স, তাহলে সেটা হবে 2/1। তো আমরা এই অনুযায়ী বসাবো i1 বাই i2 ইন্টু r2 বাই r1। এটা আমি 1 বাই করে লিখেছি, অনুপাত করলেও তো একই হবে। সেটা হলো তাহলে 1/4 ইন্টু r2 বাই r1 মানে 2/1। এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকছে 2 সমান সমান 1/2। এবার অনুপাত করলে কি হবে, অতএব b1:b2 ইজিক্যাল টু 1:2। 1:2 কোন অপশানে আছে, অপশান ডি। এই গেল আমাদের 44। এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 45। কী বলা হয়েছে, প্রদত্ত চিত্রে প্রদর্শিত তড়িৎ বর্তনীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই 4 পাই ক্যাপিটাল আর মিউ নট আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর 4 পাই আর মিউ নট আই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর 2 স্মল আর ক্যাপিটাল আর মিউ নট আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর 2 আর স্মল আর ক্যাপিটাল আর। আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে এবং সেখানে সমকেন্দ্রিক দুটি গোলক যাদের ব্যাসার্ধ স্মল আর ক্যাপিটাল আর, গোলক না অর্ধগোলক। তাই অর্ধগোলকের জন্য আমাদের বৃত্তের কেন্দ্রে যে রাশিমালা সেটা ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 45। কীরকম চিত্রটা, এই হলো একটা অর্ধগোলক, এইখানে আছে আমাদের ব্যাটারি, আর এই হলো একটা অর্ধগোলক, এটা কানেক্টেড। ও হলো কেন্দ্র, নিচের ছোটো গোলকের ব্যাসার্ধ স্মল আর, বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আর এদের মধ্য দিয়ে এখান থেকে আই কারেন্ট বেরিয়েছে, এখানে আই কারেন্ট প্রবেশ করেছে। বৃত্তের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হয়, বি ইজিক্যাল টু মিউ নট আই বাই 2r। এটা হলো বৃত্তের জন্য। এবার আমরা অর্ধবৃত্তের জন্য করব। এবার আর ব্যাসার্ধের, স্মল আর ব্যাসার্ধের আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের, তাহলে লিখব যে স্মল আর ব্যাসার্ধের অর্ধবৃত্তের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটাকে বললাম B1 সমান সমান কী হবে, বৃত্তের জন্য এটা, তাহলে অর্ধবৃত্তের জন্য হাফ ইন্টু মিউ নট আই বাই 2 স্মল আর সমান সমান মিউ নট আই বাই 4 স্মল আর। এবার ক্যাপিটাল আর ব্যাসার্ধের, অর্ধবৃত্তের জন্য কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটাকে বলবো B2 হাফ ইন্টু মিউ নট আই
টু ক্যাপিটাল আর। এবার ব্যাসার্ধটা শুধু চেঞ্জ, বাকি কোনো কিছু চেঞ্জ নেই। এর মধ্য দিয়েও আই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কত হলো, মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর। এইখানে যে অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে অপোজিট অভিমুখে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফলে ও বিন্দুতে স্মল আর ব্যাসার্ধের বৃত্তের জন্য যে ডাইরেকশনে চৌম্বক ক্ষেত্রটা আমরা পাবো, ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্রটা তার অপোজিট ডাইরেকশনে হবে। ফলে নেট চৌম্বক ক্ষেত্র বের করতে হলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। অতএব ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে, বি ইজিক্যাল টু B1 মাইনাস B2। এবার ভ্যালুগুলো বসাবো। B1 এটা মিউ নট আই বাই 4R মাইনাস মিউ নট আই বাই 4 ক্যাপিটাল আর। মিউ নট আই বাই 4 কমন চলে যাবে। মিউ নট আই বাই 4 যদি কমন নিই তাহলে এখানে থাকছে 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটাকে লসাগু করে দেবো, তাহলে মিউ নট আই বাই 4 উপরে থাকলো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, নিচে ক্যাপিটাল আর স্মল আর। এইটা গেল আমাদের উত্তর, মিউ নট আই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই 4 স্মল আর ক্যাপিটাল আর। এটা আছে অপশান এ। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো অঙ্ক ছিল। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 46। কি বলা হয়েছে, এম ভর ও কিউ আধানযুক্ত একটি প্রোটন ই গতিশক্তি নিয়ে তলের উপর চলছে। যদি তলটির লম্বাভিমুখে বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে প্রোটনটি বৃত্তাকার পথে চলবে, ওই বৃত্তের ব্যাসার্ধ হবে। আচ্ছা, সিম্পলি আমাদের যে বৃত্তপথের ব্যাসার্ধ তার সঙ্গে গতিশক্তি ও ভরবেগের যে সম্পর্ক, সেটা ব্যবহার করলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে তো আমাদের বলেই দেওয়া আছে যে প্রোটনটা চলবে সেটা বৃত্তাকার পথে চলছে। এবার বৃত্তাকার পথে চললে তার বৃত্তপথের যে ব্যাসার্ধ সেটা আমরা জানি, আর ইজিক্যাল টু MV বাই QB, এক্ষুনি আমরা নির্ণয় করেছিলাম, তাই না? কোশ্চেন নম্বর কত, 46। আমরা কি জানি, বৃত্তপথের যে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু MV বাই QB। এখন MV অর্থাৎ ভরবেগের সঙ্গে কাইনেটিক এনার্জি যে সম্পর্ক, গতিশক্তিকে আমি বললাম E সমান হাফ MV স্কোয়ার। গতিশক্তি এখানে দেওয়া যাচ্ছে, E ধরতে হবে। এরপরে এর সঙ্গে যদি আমি M গুণ করে দিই তাহলে স্কোয়ার হয়ে যাবে। এটাকে লিখলাম M স্কোয়ার V স্কোয়ার, যাতে আমরা এই ভরবেগটা আলাদাভাবে বের করতে পারি। নিচে তাহলে একটা M গুণ করতে হবে, তাই না? এইবার কি থাকছে, এই টুটা নিচে আছে, তাই তো? অতএব M স্কোয়ার V স্কোয়ার ইজিক্যাল টু 2EM এটা। অতএব MV ইজিক্যাল টু √2ME। এইভাবে দেখতে ভালো লাগছে, 2ME। এইটা এখানে বসাবো। MV এর জায়গায় কি বসাবো, √2ME বাই QB। এটাই মনে হয় অ্যান্সার দেওয়া আছে, এটা অপশান বি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 47। কী বলা হয়েছে, 1 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে আবর্তনরত একটি ইলেকট্রনের সাইক্লোটন কম্পাঙ্ক হলো। আচ্ছা, এবার সাইক্লোটন কম্পাঙ্কের রাশিমালা জিজ্ঞাসা করেছে। যদি আমাদের সরাসরি সাইক্লোটন কম্পাঙ্কের যে রাশিমালা সেটা মনে থাকে, ডাইরেক্ট আমরা সমাধান করতে পারবো। 47 সাইক্লোটন কম্পাঙ্ক n ইজিক্যাল টু 1/t ইজিক্যাল টু 1/2 পাই QB বাই M। এটা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। কিভাবে আসছে স্যার, আবার আমাদের ডেরিভেশনটা সেই জায়গা থেকে শুরু করতে হবে। হ্যাঁ, কোথা থেকে শুরু করব আমরা, এই যে QVB ইজিক্যাল টু MV স্কোয়ার বাই R। এখান থেকে প্রথমত বের করবো আমরা সরাসরি, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, MV ইজিক্যাল টু QBR। অতএব V ইজিক্যাল টু QBR বাই M। এটা হলো V। আমরা পর্যায়কাল কি জানি, পর্যায়কাল T ইজিক্যাল টু 2 পাই R বাই V, অর্থাৎ টোটাল পথ অতিক্রম করতে যে সময় লাগবে সেটা হলো পর্যায়কাল। টোটাল পথ কত, বৃত্তপথের একটা বৃত্তের টোটাল পথ, এটা যদি ব্যাসার্ধ R হয়
ভি বেগে যদি আবর্তন করে থাকে তাহলে সময় কত লাগবে 2πr/v। আর কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/t। এবার রাশিমালাগুলো বসাও। তাহলে টি এর মান যদি এখানে আমরা বসাই, ভিটা চলে যাবে উপরে, ভিটা গেলে উপরে, নিচে 2πr। এবার ভি মানে আবার QBr/m, এটা বসাবো QBr/m, আর এটা 2πr। ওকে, তাহলে থাকছে QBr/2πr ইন্টু m। এই আর কেটে যাবে। তাহলে আমরা যেটা পাবো 1/2π QMB, এই যে 1/2π Q/MB। ঠিক আছে, তো যদি আমাদের সরাসরি মনে থাকে তাহলে সরাসরি বসিয়ে দেবো, ভুলে গেলে আমরা এই জায়গা থেকে চুম্বক বল ইজিক্যাল টু অভিকেন্দ্র বল, এখান থেকে ডেরিভেশনটা করে 1/2π Q/MB পর্যন্ত আসতে পারি। দুই একবার করলে অবশ্য আমাদের ফর্মুলাটা মনে থাকবে। এবার রাশিমালাগুলো সব দেওয়া আছে, সেগুলো এক এক করে বসাবো। দেখো এনটা বের করবো, তো তাহলে 1/2 পায়ের মান 3.14 ইন্টু কিউ কত, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু একটা ইলেকট্রন, তো হ্যাঁ 10⁻⁻19, আর চৌম্বক ক্ষেত্র 1, ইলেকট্রনের ভর 9 ইন্টু 10⁻31, এটা হলো ইলেকট্রনের ভর। তারপরে ক্যালকুলেশন, সংখ্যাগুলোকে একদিকে লিখছি 1.62 ইন্টু 3.14 ইন্টু 9, আর 10⁻⁻19 এটা চলে যাবে উপরে, 10 ইন্টু 10 কত থাকবে তাহলে 12টা, তাই না, 12টা থাকবে। 11, 20 থেকে 31, 11 আর 1 12। এবার উত্তরগুলো আমাদের হয় মেগাহার্জ নয়তো গিগাহার্জে দেওয়া আছে। তো এই গিগাহার্জ মানে 10⁹, তাহলে এখানে আমরা 10⁹ রাখবো, 3টা শূন্য এদিকে পাঠিয়ে দেবো, আর দশমিকগুলোও তুলে দেব। এতে কি সুবিধা হবে দেখো, 1.6 ইন্টু 1000, 3টা শূন্য এদিকে নিয়ে আসলাম, এখানে তাহলে থাকছে কত 10⁹ বাই, আর এদিকে 2, 9 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 18 ইন্টু 3.14। হ্যাঁ, এবার এটা ইন্টু এটা ইন্টু এটা করব, তারপরে ভাগ করব, দেখব যে 28.3 ইন্টু 10⁹, আচ্ছা ইন্টু 10⁹ এটা থাকবে। এবার 28.3কে আমরা 28 ধরে নেব, এবং 10⁹, এটা হচ্ছে হার্জ, এটাকে যখন গিগা হার্জে নিয়ে যাব তাহলে এটা হয়ে যাবে আমাদের 28 গিগা হার্জ। ঠিক আছে, 10⁹ হার্জ মানে 1 গিগা হার্জ। তাহলে উত্তর হয়ে গেল আমাদের অপশান ডি। ওকে, উত্তর হয়ে গেল অপশান ডি। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 48। কী বলা হয়েছে, একটি তড়িৎ বহনকারী সলিনয়েডের ক্ষেত্রে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। সলিনয়েডের ভিতর চৌম্বক বলরেখাগুলি একে অপরের সমান্তরাল। যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায় তাহলে চৌম্বক বলরেখা একে অপরের কাছাকাছি চলে আসে। যদি সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। চৌম্বক ক্ষেত্র হ্রাস পায় যদি চৌম্বক পদার্থের মজ্জা সলিনয়েডের ভিতর প্রবেশ করানো হয়। এই কোশ্চেনটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে, বলা হয়েছে কোনটি সঠিক নয়। তাহলে অপশান এতে কী বলা হয়েছিল, সলিনয়েডের ভিতর চৌম্বক বলরেখাগুলি একে অপরের সমান্তরাল। এই হলো আমাদের একটা সলিনয়েডের ভিতর এই যে চৌম্বক বলরেখাগুলো আছে তারা কিন্তু একে অপরের সমান্তরাল। ওকে, তাহলে অপশান এ যেটা দেওয়া আছে সেটা একদম সঠিক, তার মানে এটা উত্তর হবে না। অপশান বি থেকেই বলা হয়েছে যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায় তাহলে চৌম্বক বলরেখাগুলি একে অপরের কাছাকাছি চলে আসে। চৌম্বক বলরেখাগুলি একে অপরের কাছাকাছি আসে, এর অর্থ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা জানি যে সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ চৌম্বক ক্ষেত্রের মান বি ইজিক্যাল টু কী হয়, μ0 n I। যদি আই বৃদ্ধি পায় তবে বি বৃদ্ধি পাবে, তার মানে বলরেখাগুলি পরস্পরের কাছাকাছি আসবে, তার মানে এই উত্তরটাও সঠিক আছে। তাহলে এটাও উত্তর হবে না।
বি নম্বরটাও উত্তর হবে না। এরপরে সিতে কি বলা হয়েছে, যদি সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। এটা তো সিম্পল, পাক সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের এই যে এটা তো প্রতি একক দৈর্ঘ্য পাক সংখ্যা এন ইজিক্যাল টু কী হয়, ক্যাপিটাল এন বাই এল। তাহলে পাক সংখ্যা যদি বৃদ্ধি পায় এন বৃদ্ধি পাবে, এন বৃদ্ধি পেলে বি বৃদ্ধি পাবে। তাহলে 3 নম্বর অপশানটাও সঠিক আছে, এটা উত্তর হবে না। তাহলে উত্তর কোনটা হবে, অপশান ডি যেটা আছে, তার মানে এটা ভুল আছে এবং এটা হবে উত্তর অপশান ডি। কি বলা হয়েছে অপশান ডিটাতে, চৌম্বক ক্ষেত্র হ্রাস পায় যদি চৌম্বক পদার্থের মজ্জা সলিনয়েডের ভিতর প্রবেশ করানো হয়। সাধারণত সলিনয়েডের মধ্যে আমরা বায়ু বা শূন্য মাধ্যম রাখি। এইবার যদি অন্য কোনো পদার্থ, চৌম্বক পদার্থ যার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বায়ুর থেকে অনেক বেশি, সেটা যদি প্রবেশ করাই তাহলে অবশ্যই আমাদের যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কারণ আমাদের রাশিমালাটা কি, বি ইজিক্যাল টু মিউ নট এন আই, মিউ এন আই অন্য কোনো মাধ্যমের জন্য, বায়ু মাধ্যমের জন্য এটা, অন্য কোনো মাধ্যমের জন্য মিউ নট এন আই। এবার মিউ আর সমান সমান কী হয়, মিউ বাই মিউ নট। অতএব মিউ ইজিক্যাল টু মিউ আর ইন্টু মিউ নট। এবার অন্য কোনো পদার্থ, বিশেষ করে ফেরোম্যাগনেটিক যেগুলো পদার্থ, চুম্বক পদার্থ, তাদের মিউ আর এর মান হয় গ্রেটার দেন 1, তাই না, গ্রেটার দেন 1। তাহলে এইখানে যদি আমরা এটা বসাই, মিউ আর মিউ নট এন আই এবং মিউ আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বি এর মান বৃদ্ধি পাবে। তাই এই অপশানটা ভুল ছিল, এটাই হবে সঠিক উত্তর। আমাদের ভুলটাই যাচাই করতে বলেছে। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 49। কী বলা হয়েছে, ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো স্থানে একটি আহিতকণা অনুভূমিকভাবে গতিশীল, ওই স্থানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উপস্থিত, শুধুমাত্র উল্লম্ব চৌম্বক ক্ষেত্র উপস্থিত, শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র উপস্থিত, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত। আচ্ছা, এই কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যে কোনো একটা আহিতকণা অনুভূমিকভাবে গতিশীল, ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে গতিশীল। যদি অনুভূমিকভাবে গতিশীল হয় তো 1 নম্বর কথা হচ্ছে, এটা ধরলাম আমরা ভূপৃষ্ঠ, একটা আহিত কণা কিউ, সেটা এইভাবে গতিশীল। এই ক্ষেত্রে যদি এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকে, তাহলে অবশ্যই এই কিউ কণার উপর একটা প্রভাব পড়বে। তার মানে এই জায়গায় কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে বলতে পারি যেহেতু কণাটা অনুভূমিকভাবে গতিশীল ছিল, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উপস্থিত, শুধুমাত্র উল্লম্ব চৌম্বক ক্ষেত্র উপস্থিত, শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র উপস্থিত, তাহলে কোনটা উপস্থিত থাকতে পারে আমরা বলছি। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র থাকলে তো এর উপর সরাসরি প্রভাব পড়তো, তাহলে তড়িৎ ক্ষেত্র নেই, এটা আমরা বলতে পারি যেহেতু অনুভূমিকভাবে গতিশীল। এরপরে চৌম্বক ক্ষেত্রের কথা ভাবি। কোনো একটা আহিত কণা যদি ভি বেগে প্রবেশ করে, এবার এখানে চৌম্বক ক্ষেত্র আছে, ধরলাম যে চৌম্বক ক্ষেত্রটার অভিমুখ এই একই অভিমুখে, তাহলে আমরা জানি যদি আহিত কণার বেগের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই হয়ে যায় তাহলে কোনো চৌম্বক বল অনুভব করবে না, কারণ এফ ই ইজিক্যাল টু কী হয়, কিউ ভি বি সাইন থিটা। এবার থিটা যদি 0 হয়, সাইন থিটা, এবার কিউ ভি বি সাইন 0 ডিগ্রি হলে এটা হয়ে যাবে 0, কোনো চৌম্বক বল অনুভব করবে না। তার মানে অনুভূমিক চৌম্বক ক্ষেত্র থাকতে পারে। এইবার যদি উল্লম্ব চৌম্বক ক্ষেত্র থাকতো, যেটা অপশান বিতে দেওয়া আছে, তাহলে এফ ই সমান কী হতো, কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, এতে একটা বল অনুভব হতো, কিউ ভি বি। সেই ক্ষেত্রে কণাটার গতিপথের পরিবর্তন হতো। তাই আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্র থাকতে পারে, কোন দিকে থাকতে পারে, অনুভূমিকভাবে থাকতে পারে। এই ক্ষেত্রে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র থাকবে, শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র থাকবে। ওকে, শুধুমাত্র অনুভূমিক চৌম্বক ক্ষেত্র থাকবে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 50 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, XY তলে থাকা একটি বদ্ধ লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যদি ওই স্থানে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি থাকে, ওই লুপের উপর ক্রিয়াশীল বল 0 হয়।
যদি বি এর অভিমুখ হয়, আচ্ছা বি এর অভিমুখ জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে লুপের উপর ক্রিয়াশীল বল শূন্য একটা বি চুম্বকক্ষেত্র থাকার জন্য এক্স ওয়াই তলে সেই লুপটি অবস্থিত। তাহলে এক্স ওয়াই তলে আমরা একটা লুপ কল্পনা করব যাতে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য এর উপর চুম্বক বল শূন্য হয়। কোশ্চেন নম্বর 50। এই হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই ডায়াগ্রাম, এইটা হলো এক্স ওয়াই তল, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কোন ডাইরেকশনে থাকলে এর উপর চুম্বক বল প্রযুক্ত হবে না, সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, তাহলে দেখো যদি আমরা এই তলের সঙ্গে এর যে লম্ব দিকে তলের সঙ্গে সমান্তরাল, মানে তলের যে ক্ষেত্র ভেক্টর এর সঙ্গে সমান্তরাল এবং তলের উপর লম্বভাবে অর্থাৎ জেড অক্ষ বরাবর এই ম্যাগনেটিক ফিল্ডকে রাখি, তাহলে কি হবে? ধরি চুম্বক ক্ষেত্র কোন দিক বরাবর আছে? চুম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর আছে। চুম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর আছে। ওকে, তাহলে চুম্বক ক্ষেত্র আছে এই ডাইরেকশনে জেড অক্ষ বরাবর। হ্যাঁ, এবার আমাদের এই যে পরিবাহী এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? বদ্ধ লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই চুম্বক ক্ষেত্রের সঙ্গে প্রতি মুহূর্তে কারেন্টের যে ডাইরেকশন, আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে? এদিকে। কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? এদিকে। আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে? এদিকে। কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে? এদিকে। আমাদের চুম্বক ক্ষেত্র এদিকে, কারেন্ট এদিকে। তার মানে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহের যে ডাইরেকশন, এদের মধ্যে সব জায়গায় অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তো সাল বল পাবো, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ডিএল অংশের জন্য ভাবি, ধরলাম এই দিকে একটা ডিএল অংশ, আমরা পি বিন্দুতে ডিএল অংশ কল্পনা করলাম, সেম অপোজিট দিকে একটা ডিএল অংশ থাকবে, এটা কিউ বিন্দু। এইখানে এ বিন্দু দিলাম, এখানে একটা ডিএল অংশ থাকবে, এর অপোজিটে একটা ডিএল অংশ থাকবে। তাহলে যখন আমরা প্রত্যেকটা এই জোড়া সংখ্যক ডিএল অংশের কথা বিবেচনা করব, এর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এদিকে। এর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এদিকে। তাহলে এরা একে অপরকে নেগলেক্ট করবে, এর জন্য এদিকে, এর জন্য এদিকে। তাহলে প্রত্যেক জোড়া বিপরীত সংখ্যক ডিএল অংশের জন্য নেট যে চৌম্বক ক্ষেত্র সেটা আমরা শূন্য পাবো। তাই যদি জেড অক্ষ বরাবর আমরা এই চৌম্বক ক্ষেত্রকে রাখি, তাহলেই যেহেতু বলা হয়েছে যে কোন অভিমুখে বিকে রাখলে ক্রিয়াশীল বল হবে শূন্য, সেটা হবে জেড অক্ষ বরাবর। তাহলে এইটা হলো উত্তর, অপশান সি। কিন্তু যদি স্যার আমরা এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ বরাবর রাখতাম, তাহলে কি হতো দেখো। আর এই অঙ্কটার ডেরিভেশনটা যেটা, সেটা আমি বলে দিচ্ছি, সিমিলার টু কোশ্চেন নম্বর 10। তাই আমি আর ডেরিভেশনটা করছি না, ডাইরেক্ট আমি বলে দিলাম যে প্রত্যেকটা ডিএল অংশের জন্য যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কল্পনা করব, ম্যাগনেটিক ফোর্সটা কল্পনা করব, সেটা হয়ে যাবে শূন্য, নেট ফোর্সটা হয়ে যাবে শূন্য। যদি আমরা এক্স বা ওয়াই অক্ষ বরাবর রাখতাম, তাহলে কী হতো? ধরলাম ম্যাগনেটিক ফিল্ড আছে এক্স অক্ষ বরাবর, এটা হ্যাঁ এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, সেটা সমমুখী। এই জায়গায় বিপরীতমুখী, এই জায়গায় বিপরীতমুখী, কিন্তু এই জায়গায় এখানে তো 90 ডিগ্রি, এইখানে আবার অন্য একটা অ্যাঙ্গেল পাবো। তাই এই ক্ষেত্রে কিন্তু শূন্য হবে না। এক্স অক্ষ বরাবর রাখি বা ওয়াই অক্ষ বরাবর রাখি, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আমরা শূন্য পাবো না। বোঝা গেছে? তাই আমাদের কোন অক্ষ বরাবর রাখতে হবে? সেটা রাখতে হবে জেড অক্ষ বরাবর। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 51। ভি বেগে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আচ্ছা, এখন বি এর মান বৃদ্ধি পাবে কীভাবে? বি এর মান বৃদ্ধি করলে কি হবে? ভি বৃদ্ধি পাবে, ভি হ্রাস পাবে, আর বৃদ্ধি পাবে, আর হ্রাস পাবে। আমরা আর এর যে রাশিমালা অনেকবার লিখলাম, তাই না? এম ভি বাই কিউ বি। তাহলে যদি বি বৃদ্ধিই করি, তাহলে আর কি হবে? হ্রাস পাবে। 50 নম্বর, আর ইজিক্যাল টু কী হয়? এম ভি বাই কিউ বি।
অতএব আর এর সঙ্গে বি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি বি বৃদ্ধি করি আর হ্রাস পাবে। কোনটা উত্তর? অপশান ডি, অপশান ডি, বি বৃদ্ধি করলে আর হ্রাস পাবে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 52। প্রদত্ত যে রাশিটির উপর সাইক্লোটন কম্পাঙ্ক নির্ভর করে না সেটি হলো। আচ্ছা, সাইক্লোটন কম্পাঙ্কের যে রাশিমালার ডেরিভেশন সেটা আমি একবার করে দেখালাম, তাই না? তাহলে ওই রাশিমালাটা আমি সরাসরি ইনপুট করছি। T2 n ইজিক্যাল টু কী হয়, 1/2 পাই কিউ বি বাই এম। এটা হচ্ছে সাইক্লোটন কম্পাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত যে রাশিটির উপর সাইক্লোটন কম্পাঙ্ক নির্ভর করে না, কার উপর নির্ভর করে? কিউ আধান, বি আর এম এর উপর নির্ভর করে। প্রথম অপশানটা দেওয়া হয়েছে আধানের উপর নির্ভর করে। হ্যাঁ, আধানের উপর তো নির্ভর করে। সাইক্লোটন কম্পাঙ্ক আধানের উপর, এদিকে লিখছি নির্ভর করে কি না, আধানের উপর নির্ভর করে কি করে। তারপরে বলা হয়েছে গতিপথের ব্যাসার্ধ। আচ্ছা, আমরা এখানে ব্যাসার্ধের কোনো টার্ম দেখতে পাচ্ছি কি না, ব্যাসার্ধের উপর নির্ভর করে না। আর চৌম্বকক্ষেত্র, হ্যাঁ চৌম্বকক্ষেত্রের উপর নির্ভর করে, চৌম্বকক্ষেত্রের উপর নির্ভর করে। চৌম্বকক্ষেত্রের উপর তো নির্ভর করে। আর এম এর নির্ভর করে কিন্তু ব্যস্তানুপাতি। হ্যাঁ, তাহলে ভরের উপর এটা আর এটা ছিল সমানুপাতি। এটা আর এটা সমানুপাতি, আর ভরের ব্যস্তানুপাতি। তাহলে নির্ভর করে না কার উপর? ব্যাসার্ধের উপর। উত্তর হবে তাহলে আমাদের অপশান বি, গতিপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে না। এরপর 53 কি বলা হয়েছে, এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্রের মান 1 ভোল্ট পার মিটার এবং ওই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর একটি চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁶ টেসলা। ওই অঞ্চলে একটি ইলেকট্রনের গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকবে। চারটা অপশান দেওয়া আছে, 10⁻⁶ মিটার পার সেকেন্ড, 2 × 10⁻6 মিটার পার সেকেন্ড, 10⁻6 মিটার সেকেন্ড, 2 × 10⁻6 মিটার সেকেন্ড। দারুণ একটা অঙ্ক। যদি লম্বভাবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অবস্থান করে, তাহলে কত বেগে একটা আধান গতিশীল হলে তার কোনো রকম বিচ্যুতি ঘটবে না, তার রাশিমালা আছে। সেই রাশিমালাটা সরাসরি মনে রাখলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। 53 সেই রাশিমালাটা কি? ইলেকট্রনের যে গতিবেগ ভি সেটা হবে E/B। এটা কোথা থেকে আসছে স্যার? এই হলো আমাদের এক্স ওয়াই জেড তিনটা অক্ষ। বলা হয়েছে যে এই তিনটা পরস্পর সমকোণে অবস্থিত। এটাকে ধরলাম এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা ধরে নেব যে ইলেকট্রিক ফিল্ড আছে। এটা ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর কী আছে? এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। এই অক্ষ বরাবর আছে ম্যাগনেটিক ফিল্ড এবং আমাদের যে কণা জেড অক্ষ বরাবর গতিশীল। এটাই বলা হয়েছে। এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র এবং ইলেকট্রনের গতিবেগ জেড অক্ষ বরাবর, ইলেকট্রনের গতিবেগ জেড অক্ষ বরাবর। তাহলে কোনো রকম বিচ্যুতি ছাড়াই একে গতিশীল হতে হলে এই যে কণা তার উপর ইলেকট্রিক ফোর্স ও ম্যাগনেটিক ফোর্স কী হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ QB ইলেকট্রিক ফোর্স ইজিক্যাল টু ম্যাগনেটিক ফোর্স FM। ইলেকট্রিক ফোর্স F ইজিক্যাল টু QE, ম্যাগনেটিক ফোর্স F ইজিক্যাল টু QVB, যেহেতু 90 ডিগ্রি। হ্যাঁ, এবার Q কেটে যাবে, তাহলে V সমান কত পাবো? গতিবেগ E/B, একদম ছোট্ট ডেরিভেশন। V ইজিক্যাল টু E/B। মানগুলো বসাও। E এর মান কত বলেছে? 1। আর B এর মান 10⁻⁶। এটা চলে যাবে উপরে, তাহলে উত্তর হলো 10⁶ মিটার পার সেকেন্ড। এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 53। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 54। কী বলা হয়েছে? একটি স্প্রিংয়ের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে স্প্রিংটি সংকুচিত হবে, প্রসারিত হবে, দোলগতি সম্পন্ন হবে, একই থাকবে। আচ্ছা, একটা স্প্রিংয়ের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এইখানটায় আমরা মনে করে নেব প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া। এই ক্ষেত্রে চৌম্বক বলের যে ডাইরেকশনগুলো সেটা কী ছিল? প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, অর্থাৎ দুটো সমমুখী তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ, দুটি তারের মধ্য দিয়ে যদি সমমুখী
প্রবাহিত হয়, এই একটা তার, এই একটা তার, এর মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর মধ্য দিয়ে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু সমমুখী। ফলে এদের মধ্যে কি কাজ করে? আকর্ষণ বল, তাই না? তাহলে ওয়্যারের মধ্যে যে দিয়ে যদি সমমুখী প্রবাহ প্রবাহিত হয়, তাহলে যে চৌম্বক বল কাজ করে সেটা হবে আকর্ষণধর্মী। তাহলে আমাদের একটা স্প্রিংয়ের জন্য যদি আমরা দেখি, এই হলো একটা স্প্রিংয়ের যে প্রবাহ এইখানে এদিক বরাবর যাচ্ছে, এইখানে 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 এবং এইখানে। প্রবাহের যে অভিমুখ প্রত্যেকটা লুপের জন্য সেটা কি হবে? সমমুখী হবে না? প্রবাহগুলো কি হবে? সমমুখী হবে। এই অংশের সঙ্গে এই অংশ, এই অংশের সঙ্গে এই অংশ, তাহলে এদের মধ্যে কি কাজ করবে? আকর্ষণ বল। তাহলে আমরা বলতে পারি যে স্প্রিংয়ের প্রতিটি লুপের প্রবাহ কি হবে? সমমুখী। এবার সমমুখী প্রবাহ হলে প্রতিটি লুপের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। যদি আকর্ষণ বল কাজ করে তাহলে স্প্রিংটা কী হবে? দৈর্ঘ্যে সংকুচিত হবে। তাহলে উত্তর হবে, অতএব স্প্রিং দৈর্ঘ্যে কী হবে? সংকুচিত হবে। এটা হবে অপশান এ, দৈর্ঘ্যে সংকুচিত হবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।